আসসালামু আলাইকুম। খুব জলদি বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথ নিতে চলেছে এবং এই নতুন মন্ত্রিসভায় শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিনিধি হবেন মাননীয় শিক্ষামন্ত্রী। সো আজকের এই ভিডিওটা আমি মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বানাচ্ছি শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশি না 10টি মাত্র দাবি নিয়ে। আমি অনলাইন এডুকেশন নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। তাই আমার মনে হয় তাদের প্রতিনিধি হিসাবে আপনার প্রতি আমার কিছু দাবি থাকবে স্যার। তাই আমি শুরু করি। স্যার আসসালামু আলাইকুম। সো প্রথম যেই দাবিটা আমাদের থাকবে সেটা হলো আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় এআই লিটারেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের আইসিটি বইতে যে কোডগুলো দেওয়া আছে বা যে নলেজটুকু দেওয়া হয় সি প্রোগ্রামিংয়ের বেসিক নলেজ, যেগুলার কোডিং এখন ধীরে ধীরে অবসলিট হয়ে যাচ্ছে এবং বিদেশে এবং আমাদের আশপাশের দেশেও এআই নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা এই এআই এর দিক থেকে অনেক বেশি পিছিয়ে থাকতেছে। তাই আধুনিক এই শিক্ষাক্রমের সাথে মিলিয়ে রাখার জন্য আমাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষাক্রমে আইসিটি বিষয়টাকে আপডেট করা এবং এআই লিটারেসি যে অংশগুলো আছে সেগুলো যুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করছি। দ্বিতীয় যে বিষয়টা স্যার সেটা হলো শহরের স্কুল কলেজে অনেক ভালো ক্লাস হলেও আপনি যদি একটু গ্রাম বা মফস্বলের দিকে যান, মেজরিটি স্কুল এবং কলেজে টিচারও নাই, ক্লাসও হয় না, রুটিনও ফলো করা হয় না, কিছুই না। নামমাত্র একটা বিশ্ববিদ্যালয় স্কুল বা কলেজ খোলা হয় যেখানে হয়তো বা একজন বা দুইজন শিক্ষক দিয়ে পুরো প্রতিষ্ঠান চালানো হয়, হাতে গোনা কয়েকজন শিক্ষক বা শিক্ষার্থী নিয়ে কার্যক্রম চালানো হয়। সেক্ষেত্রে আমি বলবো গ্রাম এবং মফস্বলের স্কুল বা কলেজ নিয়ে আমাদের কাজ করা উচিত এবং এগুলোতে যদি আমরা মানসম্পন্ন শিক্ষা দিতে পারি তাহলে প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যে ঝরে পড়ার হার আছে সে হারটা অনেকাংশে কমানো প্রয়োজন। মেজরিটি অফ দ্য টাইমে আমাদের কার্যক্রম শহর বা বই পুস্তক নিয়ে থাকে, কিন্তু আমাদের গোড়ার গলতটা আমরা ঠিক করতে পারি না। এর পরবর্তীতে প্রায় প্রতিবারই আলোচনা হয় কোচিং বা গাইড বন্ধ করার জন্য। নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু কোচিং বা গাইড কেন ইন দ্য ফার্স্ট প্লেস এক্সিস্ট করে? এটার প্রাইম রিজন হলো যে আমাদের স্কুল ও কলেজে ক্লাস হয় না, স্কুল ও কলেজে আপ টু দ্য মার্ক পড়াশোনা হয় না এবং স্কুল ও কলেজের স্যারেরা যদি প্রপারলি পড়াতেন, আমি নিজে একটা ভালো কলেজ থেকে পড়াশোনা করছি কিন্তু আমি 7 দিনের বেশি কলেজে যাইনি, কারণ সেখানে প্রপারলি ক্লাস হইতো না। সো সেক্ষেত্রে যদি আমরা কলেজ এবং স্কুলে প্রপার ক্লাস, এডুকেশন, সিলেবাস শেষ করা, এক্সামস এগুলা যদি প্রোভাইড করতে পারি তাহলে অটোমেটিক্যালি কোচিং সেন্টার এবং গাইড অবসলিট হয়ে যায়। কিন্তু আমরা যদি গোড়ার গলতটা ঠিক না করে শুধুমাত্র এগুলোর পিছনে লেগে যাই তাহলে দেখা যাবে উল্টা শিক্ষার মান কমে গেছে, শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের আধুনিক যুগে চলার জন্য লাগে ইংলিশ, আমাদের চাকরির ক্ষেত্রে লাগে ইংলিশ, আমরা যদি বিদেশেও যেতে চাই আমাদের লাগে ইংলিশ, কিন্তু ক্লাস 2 থেকে ইংলিশ পড়া সত্ত্বেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পুরো অনেক শিক্ষার্থী ইংলিশে কথা বলতে পারে না, ইংলিশে একটা ছোট টপিকের উপর 2-1 লাইন লিখতেও পারে না। এটার মূল রিজন হলো আমরা ইংলিশকে একটা ল্যাঙ্গুয়েজ না বরং একটা সাবজেক্ট হিসেবে অলওয়েজ ট্রিট করি, আমরা ইংলিশে শুধুমাত্র নাম্বার দেখি। তাই আমি অনুরোধ করব নতুন যে শিক্ষাক্রম বা নতুন মাননীয় শিক্ষামন্ত্রীর কার্যক্রমে আমার মনে হয় প্র্যাকটিক্যাল ইংলিশ এবং স্পোকেন ইংলিশ নিয়ে আলাদাভাবে কাজ করা উচিত। এর পরবর্তীতে গত কয়েক বছর ধরে ডিজিটাল ল্যাব বানানো নামে বিভিন্ন স্কুলে এবং কলেজে যে কাজটা চলেছে সেটা শুধুমাত্র একটা প্রহসন। যতগুলো ল্যাব বানানো হয়েছে সেগুলো মেজরিটি এখন এক একটা করে মিউজিয়াম, সেখানে না কোনো ক্লাস হয়, সেখানে না কোনো শিক্ষার্থী ঢুকতে পারে এবং বাংলাদেশের 90% স্কুল ও কলেজের একটা ফাংশনিং ওয়েবসাইট নেই। এখনও মেজরিটি স্কুল কলেজে ভর্তি করানো হয়, বেতন নেওয়া হয় খাতা কলমে কাগজের মাধ্যমে। এই ডিজিটালাইজেশনের যুগে শিক্ষার্থীরা অনলাইনে কোনো স্কুল কলেজের কোনো ক্লাস পায় না। তাই আমি অনুরোধ করব মাননীয় শিক্ষামন্ত্রীকে এই ডিজিটালাইজেশনের ল্যাবগুলোকে প্রপারলি ফাংশনাল করা, এগুলোকে আপডেটেড করা এবং শিক্ষার্থীদেরকে এখানে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া। সেই সাথে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা স্কুল ও কলেজের ওয়েবসাইটকে আপ টু দ্য মার্ক করা এবং তাদের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা। তাহলে দেখা যাবে যে বাংলাদেশের গ্রাম, মফস্বল এবং আরও পেরিফেরিতে যারা আছে তারা অনেক ভালো ভালো শিক্ষকের ক্লাস করার সুযোগ পাবে। শুধুমাত্র কমার্শিয়াল এডটেক দিয়ে আমরা এত বেশি শিক্ষার্থীকে কভার করতে পারবো না যদি না বাংলাদেশের স্কুল কলেজগুলা ডিজিটালাইজেশন হয়। এর পরবর্তীতে আমাদের কওমি শিক্ষা নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশের প্রতি বছর 13 লক্ষ কওমি শিক্ষার্থী বের হয়, কিন্তু তাদের পড়াশোনার মধ্যে আধুনিক বিজ্ঞান বা মানবিক বা আর্টস, কমার্স, ইংলিশ এই সকল বিষয়ের কোনো অন্তর্ভুক্তি নাই। ফলশ্রুতিতে তারা বের হয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ঝামেলা পোহায়। সেক্ষেত্রে কওমি শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার একটা সংমিশ্রণ রাখার অনুরোধ থাকলো, যাতে এই 13 লক্ষ জনগোষ্ঠী যারা প্রতি বছর বাংলাদেশের ওয়ার্কফোর্সে যুক্ত হচ্ছে তারা যাতে বাংলাদেশের ইকোনমিতে প্রভাব রাখতে পারে। এই বিষয়টা নিয়ে মেজরিটি অফ দ্য টাইম কথা বলা হয় না। আমি অনুরোধ করব মাননীয় শিক্ষামন্ত্রীকে আপনি যাতে এই বিষয়ে কর্ণপাত করেন। এর পরবর্তীতে কর্মমুখী এবং ভোকাশনাল শিক্ষা। বাংলাদেশের যখনই বেকারত্ব নিয়ে কথা বলা হয় তখনই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট শিক্ষিত বেকারদের নিয়ে কথা বলা হয়, কিন্তু মফস্বল, গ্রাম এবং আরও পেরিফেরির দিকে
অনেক যুবক যুবতী আছে যারা কোনো প্রকার কোনো কাজ পায় না, ফলশ্রুতিতে বেকারত্বের হার আরও বেশি বাড়ে। বাংলাদেশে যদি কর্মমুখী এবং ভোকেশনাল শিক্ষাগুলা আরও বেশি বাড়ানো যায়, আরও পেরিফেরির দিকে ছড়ানো যায়, আরও বেশি ট্রেনিং সেন্টার স্থাপন করা হয় এবং তাদেরকে আরও দক্ষ জনগোষ্ঠী হিসেবে তুলে ধরা হয়, তাহলে তারা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে যেমন প্রভাব রাখতে পারে ঠিক তেমনই অনেকাংশ কমে যাবে বেকারত্বের হার। তাই এই বিষয়টা নিয়ে আরও বেশি কাজ করা উচিত বলে আমি মনে করছি। এর পরবর্তীতে বাংলাদেশে প্র্যাকটিক্যাল পরীক্ষার নামে, প্র্যাকটিক্যাল খাতা সাইন করার নামে যা চলে সেটা পুরোপুরি একটা স্ক্যাম। মেজরিটি স্কুল কলেজে কোনো প্রকার কোনো ল্যাব নাই, একটা ল্যাব খোলার পরে সেটা সারা বছর থেকে তালাবদ্ধ। শিক্ষার্থীরা দেখে দেখে প্র্যাকটিক্যাল খাতা লেখে, প্র্যাকটিক্যাল সাইন করার ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে অসংখ্য উদাহরণ আছে শিক্ষার্থীদের কাছে নাম্বারের জন্য টাকা নেওয়ার। তাই নামমাত্র প্র্যাকটিক্যালের 25 মার্ক না রেখে শিক্ষার্থীরা যাতে অ্যাকচুয়ালি ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হইতে পারে, এক্সপেরিমেন্ট করতে পারে, সেই ব্যবস্থাটা নেওয়া। শুধুমাত্র শহরে না, একটু শহরের ভিতরের দিকে গেলেই দেখা যাবে যে মেজরিটি কলেজ এবং স্কুলে প্র্যাকটিক্যাল ফেসিলিটি নাই, এবং আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত অনেক অনেক বেশি। এর পরবর্তীতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রমে সাধারণত বইয়ের ভিতরের তথ্যই পড়ানো হয়, অর্থাৎ শিক্ষার্থীরা শুধুমাত্র বুকিশ নলেজে একটা সার্টিফিকেট অর্জন করে, ফলশ্রুতিতে তারা যাওয়ার পরে মরিয়া হয়ে চাকরি খুঁজলেও যেহেতু তারা আপডেটেড নলেজ জানে না, তারা স্কিলড না, তাদের কম্পিউটার এবং রিয়েল লাইফে বাঁচে থাকার জন্য অসংখ্য স্কিল সম্বন্ধে কোনো প্রকার কোনো ধারণা নাই, যার কারণে তারা বিভিন্ন প্রাইভেট জব বলেন, এমএনসি বলেন, আর অন্যান্য অনেক জায়গায় তারা ভালো করতে পারে না। এমনকি তারা বিদেশ যাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা পোহায়। সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমকে শুধুমাত্র পাঠ্যপুস্তক বা বুকিশ নলেজের বাইরেও তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু বিষয় তাদের শিক্ষাক্রমের মধ্যেই, তাদের সাবজেক্টের মধ্যেই কোর্স হিসাবে যুক্ত করা উচিত। তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সাথে সাথে এমন কিছু স্কিল শিখতে পারবে যেটা তার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকাংশে কাজে লাগবে। এই বিষয়টি বাংলাদেশে খুবই খুবই প্রয়োজনীয়, কারণ বাংলাদেশের বেকারদের মধ্যে মেজরিটি হলো শিক্ষিত বেকার, যাদের একটা সার্টিফিকেট আছে কিন্তু রিয়েল লাইফ স্কিল নাই। এর পরবর্তীতে বাংলাদেশে প্রতি বছর সবচেয়ে বড় দুইটা বোর্ড পরীক্ষা হলো এসএসসি এবং এইচএসসি, কিন্তু এই এসএসসি এইচএসসির ক্ষেত্রে বিভিন্ন বোর্ডে বিভিন্ন স্ট্যান্ডার্ডের কোশ্চেন করা হয়। কোনো বোর্ডের কোশ্চেন হয় খুব হার্ড, কোনো বোর্ডের কোশ্চেন হয় খুব ইজি। সেক্ষেত্রে দেখা যায় যে হার্ড কোশ্চেনে পরীক্ষা দিয়ে নাম্বার কম পাইলো তার জন্য আমার অ্যাডমিশনের যে সার্কুলার, যে বেশি পাইলো ইজি কোশ্চেনে পরীক্ষা দিয়ে তার জন্য আমার সেম অ্যাডমিশন সার্কুলার। সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি করা হয় হাজারো অন্যায়। তাই আমি অনুরোধ করবো অ্যাটলিস্ট সকল বোর্ড পরীক্ষার জন্য যদি ইউনিক এক সেট কোশ্চেনে পরীক্ষা নেওয়া যায় সেটা ভালো। তারপরেও যদি না হয়, আপনারা আমাদের চেয়ে অনেক বিজ্ঞ, এমন কোনো একটা সিস্টেম বের করা যেখানে শিক্ষার্থীরা যেই বোর্ড থেকে পরীক্ষা দেখ না কেন তাদের পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ডটা থাকবে বিদ্যমান এবং সবার জন্য সমান। তাহলে তারা একই জাজমেন্টে কলেজ সিলেকশন দিবে, একই জাজমেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। সবশেষে আমি এটা বলবো, আধুনিক যুগে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মোটিভেটেড, উদ্বুদ্ধ এবং শিখতে পারে টিচারদের কাছ থেকে। কিন্তু দুঃখের সহিত বলতে হয় বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা আপ টু দ্য মার্ক না, তাদের অনেকের পড়ানোর দক্ষতা আপ টু দ্য মার্ক না, এবং অনেকের আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে তথ্যগুলো জানার প্রয়োজন সেটাও তারা জানেন না, এবং পিটিআই এর নামে যে ট্রেনিংগুলো করা হয় সেগুলোও আপ টু দ্য মার্ক না। জাস্ট কয়েকদিন থাকে, তাদেরকে কিছু বিষয় শিক্ষা দেওয়া হয়, কিন্তু আধুনিক যুগের একজন শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করা, কারণ একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষক না, তিনি একজন গার্ডিয়ান, তিনি একজন মেন্টর, তিনি একজন আপন মানুষ, এরকম কোনো বিষয় তাদেরকে শেখানো হয় না। তাই আমার মনে হয় শিক্ষকদের ট্রেনিংয়ের প্রতি আরও বেশি ফোকাস দেওয়া উচিত, কারণ আমরা শিক্ষার্থীদেরকে বই দিতে পারি, কিন্তু এই শিক্ষার্থীকে এই বইটা আত্মস্থ করানো, তাকে একজন মানুষ বানানো, তাতে একজন নীতি নৈতিকতা সম্পন্ন একটা কর্মক্ষম জনগোষ্ঠী বানানোর মূল দায়িত্ব একজন শিক্ষকের। সেই সাথে আমি বলবো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষকদের অনেক অভাব রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে নির্দিষ্ট সংখ্যক শিক্ষকের বিভিন্ন পদ ফাঁকা রয়েছে এবং শিক্ষকদের সংখ্যা খুবই খুবই অপ্রতুল ইফ ইন কম্পেয়ার টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস। সেক্ষেত্রে আমাদের যে নতুন কর্মক্ষম যুবক সমাজ তৈরি হয়েছে, যারা গ্র্যাজুয়েট করেছে, তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে নতুন করে আরও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, যাতে তারা নতুন যে জনগোষ্ঠী, নতুন যে জেনজি, জেন আলফা, তাদের সাথে তাল মিলিয়ে তাদেরকে শিক্ষা প্রদান করতে পারে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার উপর আমাদের অনেক আশা, আপনার প্রতি অনেক ভালোবাসা, এবং আমরা আশা করব আপনি শিক্ষার্থী বান্ধব হয়ে কাজ করবেন এবং শিক্ষার্থীদের জীবনে পজিটিভ পরিবর্তন ইন দ্য লং টার্মে নিয়ে আসা কীভাবে যায় সেটা নিয়ে কাজ করবেন। আপনার জন্য রইল শুভকামনা, আপনার জন্য রইল দোয়া, এবং আমার জন্য দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম।